দর্শক স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বীজ সংলাপে আজকে আমরা দেশের পর্যটন খাত নিয়ে আলাপ করব। করোনা প্রেক্ষাপটের কারণে দীর্ঘদিন ধরে পর্যটন খাত বন্ধ ছিল, সম্প্রতি চালু হচ্ছে ধীরে ধীরে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ পর্যটন স্পট, কক্সবাজার, কুয়াকাটার মতো সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যটন স্পটগুলো রয়েছে সবগুলোই মোটামুটি খুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি রক্ষা করে। পর্যটকরা এরই মধ্যে যে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা সহকর্মীরা রয়েছেন বিভিন্ন স্থানে তাদের কাছে আমরা জানতে পারছি যে খুব একটি স্বাস্থ্যবিধি তারা মানছেন না। তবে ডোমেস্টিক যে পর্যটক অর্থাৎ ঘরোয়া যে পর্যটকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় এরই মধ্যে যেতে শুরু করেছেন এবং গত কিছুদিন যাবৎ কক্সবাজারে ব্যাপক ভিড় দেখা গেছে গত 2-3 দিনে। এইসব বিষয় নিয়ে আলাপ করবো আজকে। পর্যটন খাতের কি চ্যালেঞ্জ এবং এই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ পর্যটন খাতে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলাপ করবো। আমার সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব তৌফিক রহমান, মহাসচিব পাতা বাংলাদেশ চ্যাপ্টার। আরও একজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছে, জনাব এস.এম. কামরুজ্জামান ওবায়দুল, সাধারণ সম্পাদক, ট্যুর অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন, কক্সবাজার। স্বাগত জানাচ্ছি আপনাকে তৌফিক রহমান। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরাও যুক্ত হবেন। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হবেন। জানবো তার কাছ থেকে ওই দিককার পর্যটনের কি অবস্থা, কি ক্ষতির সম্মুখীন পর্যটন সংশ্লিষ্টরা হলেন, এই ক্ষতির বিপরীতে তারা কোনো সহায়তা পাচ্ছেন কিনা। আমি শুরুতেই তৌফিক রহমান আপনার কাছে আসবো। তার আগে আমার হাতে একটি রিপোর্ট রয়েছে, রিপোর্টটা একটু দেখে নিতে চাই। করোনা সংকট সত্ত্বেও রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ। এই বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, রিপোর্টটি দেখে নেব। মহামারীর এই সময়ে বিশ্ব অর্থনীতি যখন বড় বিপর্যয়ে, তখন বাংলাদেশের অর্থনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। ঈদ বা বড় কোনো উৎসব ছাড়াও নিয়মিত প্রবৃদ্ধি হচ্ছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে অর্থ বছরের প্রথম মাসে রেমিটেন্স এসেছে $2.6 বিলিয়ন, টাকার হিসাবে যা 21,000 কোটি টাকারও বেশি। দেশের ইতিহাসে একক মাস হিসেবে কখনো এত টাকা আসেনি রেমিটেন্স হিসাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রবাসীরা হুন্ডি বা বেআইনি পন্থা ছেড়ে বৈধ পথে টাকা পাঠানোর দিকে ঝুঁকছেন, ফলে রেমিটেন্সও বাড়ছে হু হু করে। কারণ করছে যে গভর্নমেন্ট যে 2% যে প্রণোদনা দিয়েছে, এই 2% প্রণোদনা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়েছে। রেমিটেন্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু খুব তৎপর হয়ে গেছে। নতুন নতুন দেশে আবার যদি আমরা লোক পাঠাতে পারি, কর্মী পাঠাতে পারি, তাহলে আমাদের আশ্বস্ত হয়তো হবো যে আমরা এই ধারা ক্রমেই হয়তো বৃদ্ধি পেতে থাকবে। রেমিটেন্সের এই প্রবৃদ্ধির প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও, ফলে অন্য উচ্চতায় পৌঁছেছে রিজার্ভের পরিমাণ। 2016-17 অর্থ বছরে $33 বিলিয়ন রিজার্ভ, এরপর 2 বছর টানা কমলেও 2019-20 অর্থ বছর থেকেই তা বাড়তে থাকে। সবশেষ নতুন অর্থ বছরের গেল 27 আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $39 বিলিয়ন, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ পরিমাণ। বিশ্লেষকরা বলছেন 2% প্রণোদনা অব্যাহত থাকলে বৈধ পথে রেমিটেন্স আগামীতে আরও বাড়তে পারে। এটার একটা কারণ হলো যে আপনার প্রবাসীরা যারা ওখানে চাকরির ঝুঁকিতে আছে তারা হয়তো ভেবেছে যে আমরা তাড়াতাড়ি অর্থ পাঠিয়ে দিই এবং সেই অর্থগুলো তারা দ্রুত পাঠিয়ে দিচ্ছে। তো আপনার ফরেন এক্সচেঞ্জ রেটটা একটু বেড়েছে, আবার সরকার একটা বোনাস দিচ্ছে এটার উপরে। আমাদের অর্থনীতির জন্য একটা বিশেষ ইতিবাচক দিক, এবং এই ইতিবাচক দিকটা অব্যাহত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা যেমন লাগবে, পাশাপাশি প্রবাসে যারা যাচ্ছেন তাদের দক্ষতা বৃদ্ধি প্রকারান্তরে সেটি কিন্তু অর্থনীতির জন্য মঙ্গলজনকই হবে। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থ বছরে প্রবাসী আয় বাড়াতে $3 থেকে $5 বিলিয়ন বাড়তি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতে প্রায় 5 মাস বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলো খুলতে শুরু করেছে। দর্শক, এই বিষয়ে একটি রিপোর্ট রয়েছে পর্যটন কেন্দ্রগুলোর উপর, আমরা এই রিপোর্টটি একটু দেখব। করোনা সংক্রমণের শঙ্কায় মার্চের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। তবে বিপুল জনগোষ্ঠীর আয় এবং শিল্প সংশ্লিষ্টদের দাবি পর্যালোচনায় গেল 1 জুলাই খুলে দেওয়া হয় কুয়াকাটা। ওই দিন থেকেই কুয়াকাটায় ভিড়তে শুরু করেন বিপুল পর্যটক। ঘরবন্দি জীবন ছেড়ে সাগরের সান্নিধ্যে আসেন ভয় উপেক্ষা করে। এরপরই নানা মহলে আলোচনা শুরু হয় কক্সবাজার সৈকত খুলে দেওয়া নিয়েও। এসবের পর চলতি মাসের 17 তারিখ খুলে যায় দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রটি। খোলা হয় হোটেল মোটেল। মাঝে বৈরী আবহাওয়ায় কয়েকদিন এই সৈকতে কম থাকে পর্যটকের ভিড়, তবে এখন ফিরছে তার পুরনো চেহারাতেই। একইভাবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত খুলে দেওয়া হলে সেখানে উপচে পড়েন ভ্রমণপ্রিয়রা। দীর্ঘ সময় পর ঘরের বাইরে স্বজনদের নিয়ে ঘুরতে পেরে খুশি মানুষ।
সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগেই ঘুরতে বের হন ভ্রমণ পিপাসুরা। সংরক্ষিত বনাঞ্চল রাতারগুলে চলতি মাসের মাঝামাঝি থেকে ভিড় শুরু হয় পর্যটকদের। শুধু বড় পর্যটন কেন্দ্রই নয়, ভিড় বাড়ছে প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলোতেও। নাটোরের বড়াই গ্রামে বিলে ঘুরে বেড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। করোনা এখানে শুধু গণমাধ্যমের বিষয়। যারা বিদেশে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য, তাদের প্রথমে নিজের এলাকাগুলো ঘুরে দেখা উচিত। ভিড় আছে সিরাজগঞ্জেও। গেল কোরবানির ঈদ থেকেই সিরাজগঞ্জের যমুনার তীরে শহর রক্ষা বাঁধে ভিড় বাড়ছে। এখনও ছুটি পেলেই মানুষ ছুটছেন সেই জায়গায়। বন্যায় উত্তরাঞ্চলে চরম ক্ষতির পরও এই ভিড় কমেনি। সবাই আছে আর সুন্দর বাতাস, পানি সামনে, একটা ন্যাচারাল পরিবেশ, এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমাদের হাতে থাকা রিপোর্টগুলো দেখলাম। এবারে ইভ্যালি বীজ সংলাপের আলোচনা শুরু করতে চাই আমি। তৌফিক রহমান, এই যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে মানুষ পর্যটন কেন্দ্রগুলোতে যাবে, যে ক্ষতি এই গত 5 মাসে হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি তেমন একটা মানা হচ্ছে না, যেটি আমরা জানতে পারছি। এটি মানা না হলে পরিস্থিতি আবারও সে আগের মতো হবে। কি বলবেন বর্তমান প্রেক্ষাপটে? আপনাকে ধন্যবাদ। আমি সরকার এবং প্রশাসনের অনেককেই ধন্যবাদ জানাই, কারণ যে জায়গাগুলিতে এই স্বাস্থ্যবিধি মেনে খোলার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসলে এটা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ আমরা বলছি জীবন আগে জীবিকা পরে, কিন্তু যখন জীবিকা ক্ষতিগ্রস্ত হয় সেটা এক প্রকার জীবনের উপর কিন্তু আঘাত হানে। ফলে আসলে কোনো উপায় ছিল না। এবং পৃথিবীর অন্যান্য দেশগুলিতে দেখবেন, ইউরোপ আমেরিকা যদি তাকান, ইটালিতে, ফ্রান্সে, স্পেনে, ইউকেতেও কিন্তু এই ঘটনার পরে কিন্তু পর্যটন কেন্দ্রগুলি খুলে দিয়েছিল। কিন্তু শঙ্কার বিষয়টা সেটা হচ্ছে যে ওই সমস্ত দেশগুলিতে যখন এই পর্যটকদের জন্য যখন এই স্থানগুলিকে যখন খুলে দেওয়া হলো, তারপরে ওই পর্যটকদের মাধ্যমে কিন্তু দ্বিতীয় সংক্রমণটা হলো, যেটার প্রভাব কিন্তু প্রকট কিন্তু এখনো আছে, যার জন্য কিন্তু অনেক স্পটগুলি কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আশঙ্কার বিষয়টা সেটা হচ্ছে যে খুলে দিয়েছেন খুব ভালো, এবং এখানে যারা স্টেক হোল্ডার যারা আছে, যারা ট্যুর অপারেটর আছে, যারা হোটেলের মালিক যারা আছে, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু সবাই কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন। সরকারের যে বেঁধে দেওয়া যে স্বাস্থ্যবিধি রয়েছে, এবং সরকারি তরফ থেকেও কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য কিন্তু বেশ কিছু নির্দেশিকা বিলি করা হচ্ছে। আমি দেখেছি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেশ কিছু এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, সেটা পর্যটকের কি ভূমিকা, স্টেক হোল্ডারদের কি ভূমিকা, সব কিন্তু কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে বিলি করছেন। বড় প্রবলেমটা হলো সেটা হলো যে পর্যটক নিজে, মানে একজন পর্যটক যদি তার নিজস্ব স্বাস্থ্যবিধি, তাকে কি স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে সেটা যদি না বোঝেন, না মানেন, উনি যদি ঠিকমতো মাস্ক না পরেন, হাত স্যানিটাইজ না করেন, যখন বিচে নামবে তখনও মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন, এটা যদি উনি যদি না করতে পারেন, আলটিমেটলি কিন্তু এটা তার উপরে আঘাত আসবে, এবং সার্বিকভাবে কিন্তু এটা পর্যটন শিল্পেরও আঘাত আসবে। সুতরাং আমি মনে করি যে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে যেহেতু এটা খুলে দেওয়া। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, যেমন ধরেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, কিংবা ভিয়েতনাম, কিংবা কাম্বোডিয়া, এইসব দেশগুলিতে কিন্তু এই মুহূর্তে করোনার প্রকোপ কিন্তু অনেক কম, এবং এই সমস্ত দেশগুলি কিন্তু পর্যটনের দিক দিয়ে কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি উন্নত, অনেক বেশি এগিয়ে আছে। তারা কিন্তু এখন পর্যন্ত তাদের দেশে ট্যুরিজমটা কিন্তু শুরু করেনি, কারণ তারা মোটামুটি এটার একটা শেষ দেখতে চাচ্ছেন, একটা শেষ করেই কিন্তু তারা শুরু করতে চাচ্ছেন, এবং তারা কিন্তু ইউরোপ আমেরিকার উদাহরণটা টেনে সেই দেশে কিন্তু শুরু করার ব্যাপারে এই মুহূর্তে আগ্রহী হচ্ছেন না। তো আমরা যেহেতু শুরু করেছি, আমি মনে করি যে এটা স্টেক হোল্ডারের দিক দিয়ে একটা খুব ভালো জিনিস আমরা শুরু করেছি, কারণ আমাদের আস্তে আস্তে করে বাঁচতে হবে। কক্সবাজারে শুধুমাত্র 500-এর উপরে হোটেল আছে, সুতরাং এদের তো আসলে খেয়ে পরে বাঁচতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি অনুরোধ করব যে স্টেক হোল্ডার যারা আছেন, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে বিশেষত পর্যটক যারা আছেন, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আমি বলতে চাই যে আপনারা দয়া করে এটি পালন করুন, মান্য করুন। তা না হলে কিন্তু দ্বিতীয় সংক্রমণ যখন আমাদের এখানে আসবে। তৌফিক রহমান, আমি একটি বিষয়, এই যে সচেতনতার কথা আসছে, আমি একটু আগের কথা জানতে চাই। যে 5 মাস পর্যটন কেন্দ্র যেভাবে বন্ধ ছিল, কোনো আয় ইনকামের পথ ছিল না, কিংবা আয় উপার্জন হয়নি, ক্ষতির পরিমাণটা যদি একটু বলতেন, কি ক্ষতির সম্মুখীন হলো পর্যটন খাত? শুধুমাত্র তো পর্যটন খাত না, এই খাতের সাথে অনেক বড় একটি খাত, যে অনেকগুলো ছোট ছোট খাত এর সাথে জড়িত। আমরা পাটা বাংলাদেশ চ্যাপ্টারের তরফ থেকে সর্বপ্রথম একটা পরিসংখ্যান করেছিলাম, সেটা হচ্ছে প্রায় এপ্রিল মে মাসের দিকে। আমরা ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই 5 মাসের একটা আমরা ঠিক ক্ষতি বলবো না, আমরা বের করে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ কি পরিমাণ ব্যবসা হারালো, এবং সেটার মধ্যে কিন্তু আপনি যেটা বললেন, একদম এভিয়েশন খাত থেকে শুরু করে, মানে এভিয়েশন
যারা যারা চালান তাদের থেকে শুরু করে, হোটেল রিসর্ট থেকে শুরু করে, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে, হজ ওমরা থেকে শুরু করে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে, টুরিস্ট ভ্যাসেল থেকে শুরু করে মোটামুটি সবাই অন্তর্ভুক্ত ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই সময় আমাদের প্রায় ৯,৭০৫ কোটি টাকার একটা বড় ব্যবসা বাংলাদেশ হারিয়েছে। পরবর্তীতে যখন আমরা এই জুন থেকে যখন এটা ডিসেম্বরে করলাম, ডিসেম্বরে আমাদের যে প্রাথমিক হিসাব সেটা হচ্ছে যে প্রায় ২০,০০০ কোটি টাকার উপর ব্যবসা বাংলাদেশ হারিয়েছে। তো ২০,০০০ কোটি টাকার উপর ব্যবসা যদি হারায়, আপনি যদি সেটার মধ্যে যদি 10, 15, 20% যদি একটা প্রফিট মার্জিনও ধরেন, আমাদের হিসাবে প্রায় 2 থেকে 3,০০০ কোটি টাকার মিনিমাম ক্ষতি এই মুহূর্তে হয়েছে। মানে এই পরিসংখ্যানটা আমাদের একেবারে নিজস্ব করা সংখ্যা হয়তো এর থেকে অনেক বেশি হতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা যেটা ভয়ের কথা সেটা হচ্ছে যে প্রচুর প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে, প্রচুর কর্মী ছাঁটাই হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেকে 50% বেতন পাচ্ছে, অনেকে হয়তো বেতন পাচ্ছেই না, অনেকে হয়তো উইদাউট পেতে এই মুহূর্তে আসছে। এবং আমাদের একটা পরিসংখ্যান আমরা দেখিয়েছিলাম, প্রায় 3.5 লক্ষ কর্মী, মানে সেই ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত 3.5 লক্ষ মানুষ, যারা এভিয়েশন থেকে শুরু করে নিয়ে, রেস্টুরেন্ট থেকে শুরু করে নিয়ে, হোটেল, ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে নিয়ে সব জায়গায় আছে, তারা এই মুহূর্তে চাকরিটা হারাবে। এখন যেহেতু জুন অলরেডি শেষ, এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলে গেছে, আই এম শিওর যে এই খাতের বা এইখানে চাকরি হারানোর মানুষের সংখ্যা অনেক বেশি এবং ক্ষতির পরিমাণটা অনেক বেশি। জি, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে খন্দকার রুহুল আমিন যুক্ত হয়েছেন, আমি একটু ওনার কাছে যেতে চাই। দর্শক, আমাদের সঙ্গে খন্দকার রুহুল আমিন, সভাপতি ট্যুর স্ট্যান্ডিং কমিটি FBCCI এবং সভাপতি রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, যুক্ত হয়েছেন তিনি আমাদের সঙ্গে। খন্দকার রুহুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বিষয়টিতে আলাপ হচ্ছিল যে ক্ষতির পরিমাণ কিংবা ক্ষতির যে অবস্থা ছিল, কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের, কি ধরনের ব্যবসা হারিয়েছে আমাদের এই শিল্পটি, ট্যুরিজম খাত। কিন্তু আপনার কাছে প্রশ্ন, সরকারের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ এই খাতের কাছে কতটুকু পৌঁছেছে? সরকারের যে প্রণোদনা প্যাকেজগুলো ছিল, কি বলবেন? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে আমরা যারা হোটেল ট্যুরিজমের সাথে জড়িত আছি, আমাদের সেই জানুয়ারি থেকে কিন্তু আমাদের ব্যবসা মন্দের দিকে যাচ্ছে। যেহেতু চায়নাতে যখন ওয়ানে এই কোভিড ধরা পড়লো, তার পরবর্তীতেই কিন্তু জানুয়ারি থেকে আমাদের এফেক্ট শুরু হয়েছে, আর বর্তমান কিন্তু এখনো চলছে। প্রকৃতপক্ষে আমরা খুব আশাহত ছিলাম, বলবো না, আশান্বিতই ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের পাস বুঝে উনি খুব সুন্দর একটা নির্দেশনা দিয়েছিল যে যারা সার্ভিস সেক্টর, হোটেল রেস্টুরেন্টের সাথে জড়িত আছেন, ট্যুরিজমে, তাদেরকে প্রণোদনা দিবেন, অর্থাৎ রানিং ক্যাপিটাল দিবেন, আমরা যেটা চেয়েছি স্বল্প সুদে, এবং আমাদের যে শ্রমিক ছিল শ্রমিকদের অনুদান দিবেন। প্রকৃতপক্ষে আমাদের শ্রমিকদের অনুদানের কোনো 1 পয়সা আমরা পাইনি। আর যেটা প্রণোদনা দেওয়ার কথা বা রানিং ক্যাপিটাল যেটা তফসিলি ব্যাংক থেকে দেওয়ার কথা, এটা খুব স্বল্প পরিসরে কিছু কিছু দিয়েছে, প্রসেস চলছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ওখানে বলছে যে আমরা নির্দেশনা পাইনি, বাংলাদেশ ব্যাংক আমাদের সেই ধরনের সার্কুলার দেয়নি, নানান কথা বলে আমাদের ঘোরাচ্ছে। এবং এতে দেখেছি আমাদের FBCCI থেকে সেই সমস্ত ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দেওয়া হয়েছে যে তফসিলি ব্যাংকভুক্ত যে সমস্ত ব্রাঞ্চ আছে তারা সহযোগিতা করছে না। জি, জনাব রুহুল আমিন, আমি আপনার কাছে আসবো। আমি একটি ছোট বিরতি নিতে চাই। বিরতি থেকে ফিরে আমি এই বিষয়ে আলাপ করব যে FBCCI থেকে কি করা হচ্ছে এবং ব্যাংকগুলোকে সাড়া দিচ্ছে কিনা, এই বিষয়ে নিয়ে আলাপ করব। জনাব তৌফিক রহমান, আপনিও থাকুন, আমি ফিরছি একটু পর ছোট্ট একটি বিরতি নিয়ে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আলোচনা করছি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে পর্যটন খাত। আমাদের সঙ্গে সিলেট থেকে সহকর্মী সৈয়দ রাসেল যুক্ত হয়েছেন। আমি আলোচনা শুরুর আগে একটু সিলেটের পর্যটন খাতগুলোর খবর জানতে চাই। সৈয়দ রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা, পর্যটকরা যাচ্ছেন কিনা, কিংবা যারা যাচ্ছেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন এই খাতের সাথে জড়িত, তারা কি বলছেন, তারা কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছেন কিংবা ক্ষতি পুষিয়ে নিতে এই মুহূর্তে কি করছেন তারা, জানাবেন আমাদেরকে। সৈয়দ রাসেল। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আসলে সিলেট এই অসংখ্য প্রকৃতির কারণে, প্রকৃতিগত এই পর্যটন কেন্দ্র তৈরির কারণে সিলেটকে আসলে প্রকৃতি কন্যা বলা হয়। আর আপনি জানেন যে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র, যেমন জাফলং, রাতারগোল, সাদা পাথর,
ইত্যাদি পর্যটন কেন্দ্রের কারণে আসলে অসংখ্য পর্যটক এখন সিলেটে জমা হচ্ছে এই সময় দীর্ঘদিন করোনার কারণে মানুষ আসলে দীর্ঘদিন করোনার কারণে মানুষ আসলে সিলেটে আসতে পারে নাই। তো এখন করোনা এই মোটামুটি শিথিল হয়েছে বা করোনা স্থিতিশীল হয়েছে, সে কারণে আসলে মানুষ এই পর্যটন কেন্দ্রগুলোতে আসতে যাচ্ছে। আর সিলেটে আসলে পর্যটন কেন্দ্র হওয়ার কারণে আসলে অসংখ্য খাত আছে, যেগুলো পরিবহন খাত বলতে পারেন, পর্যটন মোটেল বলতে পারেন, কিংবা বিভিন্ন শ্রমিক আছে। অন্ততপক্ষে 50,000 শ্রমিক এই পর্যটন পেশার সাথে জড়িত। কিন্তু এই যে লকডাউনের কারণে এবং করোনা পরিস্থিতির কারণে এই প্রায় 50,000 শ্রমিক এই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে হোটেল এই মালিক বা এদের সাথে কথা বলেছিলাম, বা তাদের এই যে কমিটি আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন অন্ততপক্ষে সিলেটে এই করোনাকালীন সময়ে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আর বিশেষ করে যে পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই যে যারা ছোট এই বাস আছে, এই কার, লাইটেজ, ওই ধরনের বেশি ক্ষতি হয়েছে এবং মোটেলগুলোতে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া পর্যটনের যে এই সরাসরি পর্যটনের সাথে সরাসরি জড়িত যে শ্রমিকগুলো আছে তারা একদম বেকার হয়ে পড়েছিল। এবার বড় ধরনের ক্ষতি, সেই ক্ষতিটা আসলে এখন পর্যন্ত পুষিয়ে দিতে পারছেন না। যদিও এই করোনাকালীন প্রায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত আসলে পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়নি। যদিও এই পর্যটনদেরকে বাধা দেওয়া হচ্ছে না, আবার কাউকে আসতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে সিলেটের অবস্থা। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সৈয়দ রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সৈয়দ রাসেল সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর আংশিক ধারণা আমাদের দিচ্ছিলেন, পরিস্থিতি জানাচ্ছিলেন। আমি বিরতিতে যাওয়ার আগে খন্দকার রুহুল আমিন আপনার কাছে ছিলাম। তৌফিক রহমান, আমি আসবো আপনার কাছে। আমি খন্দকার রুহুল আমিনের কাছে এই পর্বে আগে যাই। এই সরকারি যে প্রণোদনার ব্যাপারে বলছিলেন আপনারা, কতটুকু সেটি যেহেতু পাননি, এই পেলে এটা ঘুরে দাঁড়াতে হয়তো সুবিধা হতো, কিন্তু কেন পাওয়া গেল না? এফবিসিসিআই এক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পেরেছিল কিংবা নিয়েছিল কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা যারা বাংলাদেশি আছি, বিশেষ করে যারা ব্যবসার সাথে জড়িত, অর্থনৈতিক চাকাকে আমরা যারা সচ্ছল করি, আমাদের কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা খুব পারদর্শী। আমরা যদি একটু আমাদের কিছু সহযোগিতা পাই, বিশেষ করে রানিং ক্যাপিটাল হিসাবে, তা উইদিন শর্ট টাইম আমি মনে করি যে 1 বছরের মধ্যেই কিন্তু আমরা ঘুরে দাঁড়ার সেই সক্ষমতা আমাদের আছে। কিন্তু প্রকৃত পক্ষে আমাদের সরকার প্রধান যে কথাগুলো বলছেন, কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন, যারা এক্সিকিউশন করবেন, তারা সেইভাবে মনে হয় সহযোগিতা করছেন না। এই কারণে কিন্তু আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ ফোরাম, যেটা এফবিসিসিআই, তারা চেষ্টা করছে এবং আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে। আমাদের প্রায় 400 অ্যাসোসিয়েশন আছে এবং আমাদের 75টা চেম্বারস আছে। সবাইকে যে হেল্প ডেস্কের মাধ্যমে যে সমস্ত তফসিলি ব্যাংক আমাদেরকে সহযোগিতা যদি না করে, সেখানে এফবিসিসিআই এর মাধ্যমে সেটা করা হবে। এবং এই কারণে একটা বিষয়, এই যে ব্যাংকগুলোর মাধ্যমে যেহেতু এই টাকাটা কিংবা এই যে প্রণোদনাটা সেটি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, এই জায়গাটিতে ব্যাংকগুলো কি কোনো ধরনের কি বলছে, তারা কি বলছে, তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা? প্রথমত তারা বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের কোনো নির্দেশনা আসেনি। আর নির্দেশনা আসলে বলে এই সেক্টর না সেই সেক্টর না। যেমন এখানে স্পষ্ট বলা হয়েছে যে সার্ভিস সেক্টর এবং স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার যারা আমরা এই সেবামূলক খাতের সাথে জড়িত আছি এবং আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা, তাদের জন্য 20,000 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে স্পষ্ট বলা আছে। তারপরে তারা গড়িমসি করছে আমরা আপনাদের দিতে পারছি কিনা এবং আপনার রুলের পজিশন কি, এবং যাদের ব্যাংকের সাথে ভালো সম্পর্ক নাই তারা তো পাত্তেই পাচ্ছে না। জনাব রুহুল আমিন, থাকুন আমাদের সঙ্গে। আমি আসবো আপনার কাছে আবারও। আমি তৌফিক রহমানের কাছে যাব। তার আগে চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছেন। চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোর খবর একটু জানতে চাই। নয়ন বড়ুয়া জয়, এই যে পর্যটন কেন্দ্রগুলো এখন খুলে দেওয়া হয়েছে কিংবা মানুষ পর্যটন কেন্দ্রগুলোতে যেতে শুরু করছে, কি ধরনের স্বাস্থ্যবিধি রক্ষার ব্যবস্থা নিয়েছে পর্যটন কর্তৃপক্ষ, এবং তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই ক্ষতি কাটিয়ে উঠতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? জয়। ধন্যবাদ সজল দাস, আপনি যথার্থই বলছেন। কিন্তু তারা প্রায় 5 মাস পর্যন্ত আসলে যে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল চট্টগ্রামে, তো গেল 22 আগস্ট কিন্তু আসলে সেই পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় 16টি সত্ত্ব নিয়ে কিন্তু আসলে জেলা প্রশাসন যে 16টি সত্ত্ব দেওয়া হয়েছে, সেই সত্ত্ব সাপেক্ষে কিন্তু আসলে খোলা হলেও কিন্তু দেখা যাচ্ছে ফরেস্ট লেক সহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি কিন্তু আসলে যে সামাজিক দূরত্ব সহ বিভিন্ন যে স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে। কোনো জায়গায় মানা হচ্ছে, আবার কোনো জায়গায় কিন্তু একেবারে মানা হচ্ছে না। সবচেয়ে বেশি পতঙ্গা
সমুদ্র সৈকতে কিন্তু আমরা দেখেছি সেখানে কোনোভাবে মানা হচ্ছে না, লেকে এসেছি কিছুটা মানলেও কিন্তু যখন আমরা ভেতরের পরিবেশে যাই কিন্তু সেখানে কিন্তু দেখা যায় অন্যরকম পরিবেশ দেখা যায়। কিন্তু তেমনিভাবে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখানোর জন্য যাচ্ছি চিড়িয়াখানায় কিন্তু আসলে পর্যটকদের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এমনকি হোটেল মোটেল চট্টগ্রামে যেগুলো আছে তারাও কিন্তু এখন কিন্তু আসলে অনেকটা ব্যবসা কিন্তু তাদের চাঙ্গা ভাব শুরু হয়েছে। তারা বলছিলেন কিন্তু আসলে যে 5 মাস পর্যন্ত তারা খুব একটা সমস্যায় ছিলেন, কিন্তু আসলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এখনও যে পর্যটকগুলো কিন্তু বিদেশি যে পর্যটকগুলো আসার কথা রয়েছে সে বিদেশ থেকে সেভাবে কিন্তু পর্যটক না আসলেও দেশের বাইরে যারা অবস্থান করছেন তারা কিন্তু আসলে চট্টগ্রামে যে পর্যটন কেন্দ্র সবচেয়ে বেশি পয়েস লেক সহ বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে কিন্তু আসা শুরু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যারা আয়োজক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন কিন্তু একেবারে তারা কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের যে জেলা প্রশাসন পক্ষ থেকে তাদেরকে যে ধারণা দেওয়া হয়েছে এমনকি 16টি সত্ত্ব নিয়ে তাদেরকে যে নির্দেশনামা দেওয়া হয়েছে সেই সত্ত্বগুলো অন্তত তারা পালন করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। কিন্তু আসলে অনেক পর্যটক কিন্তু তারা কিন্তু মানছে না, এমনকি পর্যটকদেরও কিন্তু তারা বলছেন যারা দর্শনার্থী আসেন যে পর্যটন কেন্দ্রগুলোতে তারাও যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কে কিন্তু তাদের যদি ধারণা থাকে তাহলে কিন্তু আসলে অনেকটা কিন্তু মানা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সজল দাসের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নয়ন বড়ুয়া চট্টগ্রাম থেকে পর্যটন খাতের খবর জানাচ্ছিলেন। আমি তৌফিক রহমান আপনার কাছে আসতে চাই। এই যে অনেকগুলো নির্দেশনা দিয়ে বিধি দিয়ে তারপরে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, আমরা দেখেছি শুরু থেকেই কিছু মানুষ এই স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে উদাসীন ছিলেন এবং কিছু মানুষ এখনও আছেন, কিন্তু বড় সংখ্যক মানুষের মধ্যে এই সচেতনতা এসেছে। যদি এই পরিবেশ চলতে থাকে এবং করোনার যেটি আপনার সাথে আমার বিরতিতে একসময় কথা হচ্ছিল অনুষ্ঠান শুরুর আগে, যে এই পরিবেশ চলতে থাকলে এই পরিস্থিতি যে পরিস্থিতি আমরা গত 5 মাসে দেখেছি পর্যটন খাতে আবারও সেখানে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পর্যটন স্পটগুলোতে কী ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে আপনার কাছে জানতে চাই, জনাব তৌফিক রহমান। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু পরে যদি সময় থাকে তাহলে আপনি রুহুল আমিন ভাইয়ের সাথে যে প্রণোদনা আমি ওই ব্যাপারে আসবো আপনার কাছে। জি, আমি আসবো ওই ব্যাপারে কথা বলবো। আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে আমার কাছে যেটা আশঙ্কা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিশেষত ইউরোপ আমেরিকার উদাহরণগুলি দেখে যে ওরা এত উন্নত এবং ওদের স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের চেয়ে অনেক বেশি সুসংহত, তারপরেও দেখেন আজকে ইটালি কি অবস্থা, ফ্রান্সের কি অবস্থা, স্পেনের কি অবস্থা, ইভেন ইউএস এর কি অবস্থা। সেই তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অত্যন্ত একটা নাজুক জায়গায় আছে, যেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি। সুতরাং আমার ভয়ের জায়গা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে মোটামুটি ভাবে করোনা যে লেভেলেই থাকুক না কেন, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে সরকার বেসরকারি স্টেক হোল্ডারদের দিকে তাকিয়ে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা জন্য খুলে দিয়েছে, আমি সরকারের সেজন্য ধন্যবাদ জানাই এবং সেটা আসলে সরকারের করাই উচিত ছিল। মানে না করে আসলে সরকারের জীবিকা, আমি তো বলছি আবারও যে জীবিকা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা জীবন উপরে কিন্তু আঘাত আসে। কিন্তু আমার যেটা ভয়ের জায়গা সেটাই যে এখন যারা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, বিভিন্ন সরকার যারা আছে, তার পাশাপাশি যদি পর্যটকরা যারা এখানে যায় তারা যদি না মানেন এই বিষয়টা, যদি মানে তারা যদি ঠিকমতো যদি ফলো না করেন এবং সত্যিকার অর্থে যদি সেকেন্ড একটা ওয়েভ যদি বাংলাদেশে আসে সেটার ভয়াবহতা কিন্তু অত্যন্ত বড় আকারে পড়বে। আমি সরকারকে ধন্যবাদ জানাই, বিকজ আমি কক্সবাজারে দেখছি যে সরকারের বিভিন্ন টিম এখানে মুভ করছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং এখানে টুরিস্ট পুলিশও যথেষ্ট কাজ করছে পর্যটকদের সহায়তা করার জন্য। তাদেরকে বলা হচ্ছে, কিন্তু অনেকে আসলে এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মানছেন না। ফলে আমার কাছে যেটা এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে টুরিস্ট যারা আছেন, পর্যটক যারা আছেন, যারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে যাচ্ছেন, আমি মনে করি যে তাদের ভূমিকাটাই এখানে সবচেয়ে বেশি। তারা যদি তাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থাটা, স্বাস্থ্য বিধিটা যদি না মানেন, এইটার প্রভাব ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসবে। এবং আপনাকে বলে রাখি, যদি সেকেন্ড এরকম একটা যদি প্রভাব আমাদের এখানে আসে এবং যদি আমাদের এই আবার যদি এই হোটেল ইন্ডাস্ট্রি বা পর্যটন স্পটগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, ওটার প্রভাব কিন্তু অনেক বেশি লং টার্ম পড়বে। সুতরাং আমি আসলে রিকোয়েস্ট করছি যে এটা আসলে আমাদের অবশ্যই মানা উচিত, আমাদের নিজেদের স্বার্থেই। জি, আমি এই যে আপনি প্রণোদনা বিষয় নিয়ে একটু বলতে চাইছিলেন, আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে এই বিষয় নিয়ে আসি। ছোট একটা বিরতি নিয়ে আসি, তার আগে দর্শক বিরতি নিচ্ছে একটু, আর বিরতি থেকে ফিরে আমি আরেকটি বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। দেশের পর্যটন কেন্দ্রগুলোর যে প্রমোশন, যেটি আমরা খুব একটা করিনি বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো নিয়ে, সেটি করার একটি সুযোগ এই সময়ে ছিল কিনা, আমি এই বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। আমি ছোট একটি বিরতি নিচ্ছি দর্শক, এই ভ্যালি বিচ সংলাপে আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি ভিউজ সংলাপে। আলোচনা করছি পর্যটন খাতের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ প্রসঙ্গে। আমি তৌফিক রহমান এ পর্বে আপনার কাছে আসতে চাই। প্রণোদনা নিয়ে আপনি কিছু বলতে চাইছিলেন। প্রণোদনার বিষয়টি আসলে কিভাবে সমাধান করা সম্ভব কিংবা কিভাবে পৌঁছানো সম্ভব যারা ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন তাদের কাছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। না, আমি রুহুল আমিন ভাই কিন্তু ইতিমধ্যে কিন্তু জিনিসটা তুলেছে। আমরাও দু একজন ব্যাংকের উচ্চ পদস্থ এমডি লেভেলে দু একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এমন কোনো সার্কুলার আসে নাই যেটার মধ্যে ট্যুরিজম, ট্যুর অপারেটর এই বিষয়গুলি অন্তর্ভুক্ত আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো অন্তর্ভুক্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে আপনাদের ওই প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রণোদনা সেটার ভাগিদার আপনারা হতে পারেন না, লিগালি আমরা কিন্তু দিতে পারি না। এটা হচ্ছে প্রথম কথা। আর আমি তো আশ্চর্য হয়ে যাই, রুহুল ভাই মনে আছে কিনা 1997 সালে আমি শুনেছিলাম যে বাংলাদেশকে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে, শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। 1999 সালে কি করলো, আমাদেরকে ট্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করা হলো। 1992 সালে সর্বপ্রথম বাংলাদেশে পর্যটন নীতিমালা প্রণীত হলো। 2010 সালে সেটা আবার সংশোধিত আকারে নীতিমালা প্রণীত হলো। এখন শুনি হচ্ছে যে বাংলাদেশকে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে নাকি ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণাই করা হয় নাই। শিল্প মন্ত্রণালয়ে আমাদের একটু খোঁজ করে জানা গেছে, বলছে না, ট্যুরিজম থেকে কখনোই আমাদের শিল্প হিসেবে পাইনি, মর্যাদাই পাইনি, কাগজ কলমে নাকি নাই। আমি জানি না রুহুল আমিন ভাই এটা জানতেন কিনা, অথচ আমি ভালো করে জানি। হ্যাঁ, আমাদের তো নাই, আশ্চর্য। অথচ আমি 97 সেই সময় থেকে জানি যে আমরা ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত, আমরা ট্রাস্ট সেক্টর। ট্যুরিজমটা হচ্ছে ট্রাস্ট সেক্টর, এখন বলছে যে নাই। আর সেবা খাত, এই যে রুহুল আমিন ভাই বলছিল সেবা খাত, প্রধানমন্ত্রী ঘোষিত সেবা এবং শিল্প খাতকে দেওয়া হবে, প্রণোদনা দেওয়া হবে। সেবা খাতের ভিতরে যে উপখাতগুলি আছে রুহুল আমিন ভাই, সেখানে হোটেলের কথা উল্লেখ আছে, সেখানে ট্যুরিজম প্রোডাক্টের কথা উল্লেখ আছে, কিন্তু পার্টিকুলারলি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এই জাতীয় কোনো শব্দই নেই। ওই জিনিসটা আমি পরশুদিন আসলে আমি চেক করেছি। এখন ঘটনা হলো যে আমি তো দেখি যে আমাদের ভেতরে সর্ষের মধ্যে ভূত। আপনি দেখেন এসএমই খাত, কত বড় খাত, এসএমই এর মধ্যে ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর না। ঠিক আছে, কেন দেয়া হয় না? এক সময় ট্রাস্ট সেক্টর, আমি তো জানি না, এইটা তো ব্যক্তি তো আমি না বা আমরা না, এটা যারা পলিসি মেকিং লেভেলে যারা থাকে, আমাদের এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, আমাদের এখানে ট্যুরিজম বোর্ড আছে, পর্যটন কর্পোরেশন আছে, ওনাদের তো একটা বড় দায়িত্ব আছে যে আসলে কোন সেক্টরটা কি করছে, তাদের কন্ট্রিবিউশনটা কি, সেটা লেভেলে। এখন তো সবকিছু উন্মুক্ত, এখন কিন্তু কোনো হাইড এন্ড সিকের কোনো আসলে বিষয় নেই। খন্দকার রুহুল আমিন, এখানে এফবিসিসি এর আসলে অবস্থান। জি তৌফিক রহমান শেষ করুন। জি, আমরা কিন্তু রুহুল আমিন ভাই, আমরা কিন্তু মধ্যম শিল্প না, আমরা হচ্ছে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিল্প। সেই ক্ষুদ্র শিল্পের একটা মানুষের 7-8 মাস কর্মবিহীন থাকা, ব্যবসাবিহীন থাকা, তাদের অফিস বাঁচিয়ে রাখা, এটা একটা অ্যাবসার্ড একটা বিষয়। আমি মনে করি যে কোনো উপায় হোক সরকারকে এগিয়ে আসতে হবে এবং এই জাতীয় ক্ষুদ্র শিল্পদেরকে বাঁচিয়ে রাখতেই হবে পর্যটনের স্বার্থে। জি, এখানে যে কথাটা আমি আবারও বলতে চাই তা হলো যে সেক্টরটা যদি ট্রাস্ট সেক্টর হয়ে থাকে, ট্রাস্ট সেক্টর যদি হয়ে থাকে, তো হোয়াই নট ইন্ডাস্ট্রি? এটাকে ব্যাখ্যা আমরা অবশ্যই চাই। আর দ্বিতীয় কথা, ট্যুরিজম সেক্টর আমরা যদি মনে করি 4টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে হোটেল রেস্টুরেন্ট একটা আছে, ট্যুর অপারেটররা আছে, ট্রাভেল এজেন্সি আছে, তাহলে তাদের বাদ দিয়ে তাদের যদি ইন্ডাস্ট্রি সেক্টর না দেওয়া হয় তাহলে কারা পাবে? ট্যুরিজম সেক্টর কারা পাবে? আচ্ছা, এখানে দেয়া হয় না কেন? যুক্তি কি এর পিছনে? আমরা কিছুই দেখছি না, যুক্তিটা শুধু এটাই দেখি। আমার কাছে যুক্তি হচ্ছে ট্যুরিজম সরকারের প্রায়োরিটি সেক্টর না। রুহুল আমিন ভাই, আমরা কথা বলতে বলতে ফাটিয়ে ফেলছি ট্যুরিজম নিয়ে। 28 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তো আমরা ফাটিয়ে ফেলছি, কিন্তু সরকার ট্যুরিজমকে প্রায়োরিটি সেক্টর হিসেবে মনে করে না। এক সময় ট্রাস্ট সেক্টর, এখন প্রায়োরিটি সেক্টর হিসেবে মনে করছে না কেন? আমরা কি তাহলে কি ট্যুরিজমের সেই জায়গাটিকে আমরা বোঝাতে সক্ষম হইনি? ট্যুরিজমের সাথে যারা জড়িত রয়েছে, এখন তো তাই মনে হচ্ছে যে আমরা হয়তো বোঝাতে পারছি না, বা ওনারা যারা সংশ্লিষ্ট আছে, কনসার্ন, তারা বুঝছে না, তারা জেনে শুনেই বুঝছে না। দুটোর একটা তো হবে। এর জন্য আমরা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হলে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সম্মানজনক জায়গায় পৌঁছতে হলে অবশ্যই ট্যুরিজমকে গুরুত্ব দিতে হবে। কেন আমাদের এখানে বিদেশি ইনভেস্টরদের যদি ইনভেস্ট করাতে হয় তাহলে কিন্তু ট্যুরিজমের মাধ্যমেই করতে হবে। তারা এখানে বেড়াতে আসবে, ঘুরতে আসবে, তখন তারা এই যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন খন্দকার রুহুল আমিন। এরকম ভাবে সম্ভাবনাময় একটা জায়গাকেও যদি আমরা ট্রাস্ট সেক্টর ঘোষণা করেছি এক সময়, তারপরে এসে আবার গুরুত্ব হারিয়ে ফেললো, এই জায়গাটি সাংঘর্ষিক হচ্ছে কিনা বিষয়টি? একটা নিজেদের মধ্যে অবশ্যই সাংঘর্ষিক হচ্ছে। জি,
এই কারণে যেভাবে আমাদের ইনভেস্টর আসার কথা, ফরেন ইনভেস্টর আসার কথা, সেভাবে আসছে না। তার একটি কারণ যে ট্যুরিজম সেক্টরে এখানে মানে ইগনোর হচ্ছে। আর তৌফিক রহমান, এই বিষয়টা কি আমাদের প্রমোশনের না হওয়ার কারণ? জি, তৌফিক রহমান। না, কিন্তু আমি একটা জিনিস বলি, দেখেন 1992 সালে বাংলাদেশে পর্যটন নীতিমালা প্রণীত হয়েছে এবং পর্যটন নীতিমালা অনুযায়ী 3টা কমিটির কথা ওখানে উল্লেখ করা আছে। এর মধ্যে একটা কমিটি হচ্ছে মাননীয় মন্ত্রীকে প্রধান করে, একটা কমিটি হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীকে প্রধান করে, আরেকটা কমিটি হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান করে। আপনি কি বলেন? মানে পর্যটন নীতিমালায় তো পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে, তা নাহলে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী হয় কি করে? কিন্তু দুঃখের বিষয়টা হলো অন্য জায়গায়। দুঃখের বিষয়টা হচ্ছে যে 92 থেকে প্রণীত হওয়ার পরে এখন 2017 পর্যন্ত ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের হয়তো 4 থেকে 5টা মিটিং হয়েছে, মানে মাননীয় প্রধানমন্ত্রীকে সভাপতিত্বে। তো এখন আপনি 92 থেকে নিয়ে 2020 মানে হচ্ছে প্রায় 18 বছর, 18 বছর কি করে 28 বছর, তাই না? 28 বছরে 4 থেকে 5টা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং হয়েছে। তো আপনি কি বুঝতে পারেন না যে আসলে ট্যুরিজমটা আসলে সরকারের প্রায়োরিটি সেক্টর না? প্রায়োরিটি সেক্টর যদি হতো তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটির চিফ, আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ঘুরে দাঁড়াতে চাই, আসলে এখন কি করণীয়, মানে আমাদের আপনি সংক্ষেপে, আমার হাতে আর 2 মিনিট সময় আছে। পর্যটন কর্পোরেশনে তো এখানে যে চেয়ারম্যান আসা হয় 1 থেকে 1.5 বছর পরে তাকে সরিয়ে দেওয়া হয়, যে তখন একটু বোঝার চেষ্টা করেছে, চট করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে হলে তো আগানো যাবে না। এবং পর্যটন সেক্টরে এখানে বাংলাদেশের আমরা যারা আছি প্রতিনিধিত্ব আছে, কিন্তু সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমার তো দাবি থাকবে যে পর্যটন কর্পোরেশনে টোটালি আমাদের প্রাইভেট সেক্টর থেকে ওখানে চেয়ারম্যান করা হোক, তাহলে দেখেন, এবং 5 বছরের জন্য একটা সাংবিধানিক তাকে অধিকার দেওয়া হবে। এর মাধ্যমে দেখেন যে আমাদের দেশ কিভাবে ডেভেলপ হয়। না, কিন্তু রুলামিন ভাই, আমাদের তো জি, তৌফিক রহমান, আপনাকে দিয়ে শেষ করব। জি, পর্যটন কর্পোরেশনের পরে আমাদের বাংলাদেশ পর্যটন বোর্ড আছে, যাদের প্রধান কাজ কিন্তু এই যে মার্কেটিং প্রমোশন এগুলি করা। সেখানেও কিন্তু একই অবস্থা, সেখানে একই অবস্থা। আমি মনে করি যে স্থায়ী ব্যবস্থা যেটা, সেটা আমি একটু ভারতের উদাহরণ দিয়ে শেষ করতে চাই। ভারতে যখন এই যে ইনক্রেডিবল ইন্ডিয়া এই ঘোষণাটা আসে, সেই ঘোষণাটা দিয়েছিলেন একজন জয়েন্ট সেক্রেটারি, ওনার নাম ছিল মিস্টার অমিতাভ কান্ট। পরবর্তীতে উনি চাকরি জীবনে রিটায়ার করার আগ পর্যন্ত পরবর্তী 15 বছর উনি ওই ডিপার্টমেন্টকে লিড দিয়ে গেছেন, মিস্টার অমিতাভ কান্ট। সুতরাং বাংলাদেশও যদি সত্যিকার অর্থে আপনি যদি পর্যটনকে ডেভেলপ করতে চান, আপনাকে অবশ্যই সরকারি লেভেল থেকে এরকম একজনকে মানে একটা দায়িত্ব দিতে হবে। আমি সেটা কাঠামোর মধ্যে পড়ে কিনা আমি জানি না। আরেকটা জিনিস হচ্ছে যে এই সরকারকে এটার মধ্যে প্রায়োরিটি সেক্টরের মধ্যে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা আমি সবসময় বলি, সব জায়গায় শেষ করতে হবে আমাকে। মালয়েশিয়ার উদাহরণ দেখেন, মাহাথির মোহাম্মদ নিজে মালয়েশিয়ার ট্যুরিজমটাকে কন্ট্রোল করেছেন। জি, অর্থাৎ সেই গুরুত্বের জায়গাটি নিয়ে আসতে হবে সরকারের মনের কাছে কিংবা সরকারের কাছে। যে খন্দকার রুহুল আমিন এবং তৌফিক রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, আজকের মতো ইভ্যালি বিচ সংলাপ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।